স্বাগত সংবাদ যোগে দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। বিএনপি থেকে রাষ্ট্রপতি পদে কে মনোনয়ন পাচ্ছেন, দলটির শীর্ষ নেতারা বলছেন এ বিষয়ে সিদ্ধান্ত হবে দলের জাতীয় স্থায়ী কমিটিতে। দর্শক, সংবাদ যোগে আমরা এই বিষয়ে আলোচনা করব এবং একই সাথে আমাদের সাথে অতিথিরাও কিন্তু যুক্ত হয়েছেন। এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপির দলীয় সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি এবং একই সাথে আন্তর্জাতিক এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। প্রথমে যদি একটু আসি মেজবাউল আজম সওদাগর আপনার কাছে, সেটি হচ্ছে রাষ্ট্রপতির এই পদত্যাগ করাটি অনেকে রাজনৈতিক পদত্যাগ বলছেন, আপনি কি বলবেন? জি, দেখুন, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এই রাষ্ট্রপতি পদটি যে সরকার ক্ষমতায় থাকে তার সিদ্ধান্তের উপর আপনার নির্ভর করে এবং 5 আগস্টের যে বিপ্লব হয়েছে বাংলাদেশে, সেই বিপ্লব পরবর্তী সময় থেকেই অলমোস্ট অনেক স্টেক হোল্ডারের বিপ্লবের অনেক স্টেক হোল্ডারের দাবি ছিল যে তিনি হচ্ছেন সেই ফ্যাসিস্ট শক্তির একজন সহযোগী, সুতরাং তার এত সম্মানজনক পদে তার থাকাটা উচিত নয়, এমন দাবি বিভিন্ন সময় উত্থাপিত হয়েছিল। যার ফলে তার পদত্যাগের বিষয়টি, তিনি ওই পদে যে থাকতে পারবেন না এমন একটা বিষয়ের সাথে রাজনীতি যে জড়িত সে বিষয়ে ডেফিনেটলি কোনো সন্দেহ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যখন আমরা এটাকে রাজনৈতিক বলবো তখন বিষয়টা অনেকটা ইমপিচমেন্টের বিষয়ে পরিণত হয়ে যায়। ইমপিচমেন্ট যেহেতু হচ্ছে না, অর্থাৎ রাষ্ট্রপতি আমাদের কাছে যে গণমাধ্যমে যে আবেদনটা আমরা দেখলাম সেখানে তিনি তার শারীরিক গুরুতর অসুস্থতার কথা জানিয়েছেন এবং তিনি সংবিধান অনুযায়ী আর্টিকেল 54 অনুযায়ী তিনি স্পিকারের কাছে একটি পদত্যাগপত্র তিনি জমা দিয়েছেন। তো বিষয়টি সাংবিধানিক দিক থেকে আমরা চিন্তা করলে আমরা দেখি যে এটা সাংবিধানিক নিয়ম মেনে তিনি পদত্যাগ করছেন, কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে তার এই পদত্যাগ নিয়ে এর মধ্যে যে রাজনীতি অবশ্যই মিশ্রিত আছে, সেটা প্রত্যক্ষভাবে হোক এবং পরোক্ষভাবে হোক। কারণ বিএনপি হচ্ছে 5 আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবের একটি অনেক বড় স্টেক হোল্ডার। সুতরাং তারাও যে এই রাষ্ট্রপতিকে নিয়ে কমফোর্ট ফিল করছে না সেটিও আমরা ধারণা করতে পারি। কিন্তু সেখানে বিরোধী পক্ষ থেকে কিন্তু একটি বক্তব্য এসছে গত কয়েকদিন ধরে যে বিএনপি যদি কমফোর্ট ফিল করতো না বা করছে না, তাহলে কেন তা আরো আগে এই রাষ্ট্রপতির এখানে থাকার সুযোগটি, সেটি নিয়ে কেন হচ্ছে বিএনপি কোনো পদক্ষেপ নেয়নি? এই প্রশ্ন অনেক বিরোধী দল করছে। আমরা আপনার কাছ থেকে উত্তরটা নিব। আমাদের সাথে যেহেতু আরেকজন অতিথি আছেন, আমরা তার কাছে যেতে চাই। নীলুফার চৌধুরী মনি, সেটি হচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি আসলে কে হচ্ছেন বাংলাদেশের, এটি নিয়ে সবারই ভেতর এক ধরনের আগ্রহের জায়গা আছে এবং আপনারাও নিশ্চয়ই আলোচনা করছেন দলের ফোরামে। একটু ধারণা আপনার কাছ থেকে নিতেই চাই যে কাকে আপনারা আসলে এগিয়ে রাখছেন চিন্তা ভাবনায়। আর সাধারণ মানুষের একটি বক্তব্য যেটা, সেটি হচ্ছে যে বর্তমানে আমরা মানে গেল এই সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে নিয়ে যে সমালোচনা দেখেছি যে দলের একেবারে বাইরে হুট করে এমন একজন বিতর্কিত ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যেটা দলের ভিতরেও এক ধরনের অসন্তোষ ছিল তৎকালীন আওয়ামী লীগের ভেতর, এবং একই সাথে সাধারণ মানুষও এক মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে তার নানা কর্মকাণ্ডের কারণে। এখন যিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এই বিষয়গুলো নিশ্চয়ই বিএনপির মধ্যেও কাজ করবে। এমন কোনো ব্যক্তিকে নিশ্চয়ই তারা নির্বাচিত করবেন না রাষ্ট্রপতি হিসেবে যাকে নিয়ে আসলে সামনে কোনো ধরনের বিতর্ক তৈরি হয়। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, বিএনপি রাষ্ট্রপতি কাকে নিয়োগ করবে এই শূন্য আসনে, এটা বিএনপি নীতি নির্ধারণ মহল, সরকারের একটা শ্রেণী যারা বিএনপি থেকে সরকারে আছে তারা সবাই মিলে ডিসাইড করবে। বিশেষ করে স্ট্যান্ডিং কমিটির নেতারা বসবেন একসাথে, বসে এটা একটা সবার ঐক্যমত্যে একজনের নাম ঘোষণা হবে। এটাই আমরা বিশ্বাস করি। আমরা ধারণ করি যে বিএনপি যে দল, বিএনপি সবাইকে সেইভাবে মূল্যায়ন করে কাজ করে। বিএনপি ইমিডিয়েট বসবেন হয়তো বা খুব সত্য, এবং তারপরে তারা ডিসিশন নেবে। এখন আপনি যেটা বললেন যে যিনি রাষ্ট্রপতি ছিলেন ওনাকে নিয়ে খুদ আওয়ামী লীগে জয়েন করার সময় তখন থেকেই বিতর্ক ছিল। আমি অস্বীকার করছি না, এটা জেনে বুঝে দেওয়া ভালো ছিল। যে কারণেই হোক, হয়তো বা রাষ্ট্র পরিচালনার জন্য অনেক রকম
বাহ্যিক এবং আভ্যন্তরীণ অনেক বিষয় থাকে, সেই বিষয় চিন্তা করে তারা কি করেছে। এবং এই যে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি, উনি, আমি ভাগ্যবান বা দুর্ভাগা দুটাই বলবো, যে উনি ভাগ্যবান এই জন্য যে উনি 3টা সরকার দেখে গেলেন, দুর্ভাগা এই জন্যই বলবো যে উনি ওনার নিজের পার্সোনালিটি ধরে রাখতে পারলেন না, এখানে ফেল করলেন। উনি যখন যে সরকার, সেই সরকারের মতো করে কথা বললেন। একজন মানুষের যেটা পারে না, মানুষ যা যে কোনো একটা একদিকে ধারণকৃত হয়, একদিকে কাজে মানে সে যেখানে সাপোর্ট করে, এখানে আমি নিরপেক্ষ থেকে রাষ্ট্রপ্রধান, কিন্তু 2 রকম কথা বলা, এটা তার জন্য দুর্ভাগ্য। উনি বলতে চেয়েছিলেন কিনা আমি জানি না। তো এই জায়গাগুলো থেকে আমি বলবো যে বিএনপি অবশ্যই এমন কাউকে নিয়োগ দিবেন যার আলাদা একটা ব্যক্তিত্ব থাকবে, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য, এবং যিনি অবশ্যই সকল সমাজের সকল জায়গায় সমাদৃত হবে, এমন একজনই অবশ্যই আসবে। আমি বিএনপি যে নেতাগুলোর নিয়ে কথা উঠছে, তাদেরকে যদি আমি বিচার বিশ্লেষণ করি, তাহলে তারা যেনারা আছেন তাদের অবশ্যই আলাদা, প্রত্যেকের আলাদা একটা ভাবমূর্তি আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, দেশে বিদেশে, এবং বাইরেও যদি কথা হয়ে থাকে নিশ্চয়ই এই টাইপের কেউ থাকবে বলে আমি বিশ্বাস করি। জি, সেই জায়গায় আমরা গতকালও যখন এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম আরেকটি অনুষ্ঠানে, তখন বিরোধী দলের একজন নেতা বলছিলেন যে আমাদের, যে বিএনপি এই রাষ্ট্রপতিকে রেখেছিল তার সুবিধার কারণে, যাতে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে এক ধরনের বিএনপির পক্ষে অবস্থানটি আরো শক্ত করবার জন্যই হচ্ছে বিএনপি এতদিন তাকে রেখেছে। আসলে কি সেরকম কোনো পরিকল্পনায় বিএনপি এতদিন এই রাষ্ট্রপতিকে রেখেছে? কারণ আরো আগেও তো বলছেন যে প্রথম অধিবেশনেই তো রাষ্ট্রপতির বিষয়ে একটি সিদ্ধান্ত আসার সুযোগ ছিল, সেই উদ্যোগ নেয়নি। একটা কথা বলছি, বিরোধী দল, বাংলাদেশের বহু বছর বিরোধী দল এরকম ভাবেই কথা বলে, যে কথাটা তারা মনে করে যে এটা বললে সরকারি দলের একটু একটু মানে বাহ্যিক ভাবে দেখতে দৃষ্টিকটু দেখা যেতে পারে, বা সরকারকে কোন জায়গায় ঘায়েল করতে পারে, এই টাইপের কথা বলা ছাড়া তারা ওই মলম লাগানোর কথা বলে না। তারা কিন্তু ক্ষতের মধ্যে লবণ দেওয়ার কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, বিশেষ করে বর্তমান বিরোধী দল। আপনি জানেন, এই বিরোধী দল সেই বিরোধী দল যে রাষ্ট্রপতিকে মুহূর্তের মধ্যে যে কোনো উপায়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা তারা করেছিল, ইন্টারিম সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত। সর্বশেষ আপনার সংসদেও তারা কিন্তু এই কথাটা একের অধিক ব্যক্তিরা বলেছেন। এই ব্যক্তি মানে এমপি, বিরোধী দলের চিফ হুইপ বা অন্যান্য অনেক নেতারা বলেছেন। সেইখানে তারা এখন যখন রাষ্ট্রপতি নিজে তার অসুস্থজনিত কারণ দেখিয়ে উনি পদত্যাগ করলেন, তখন তারা একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। তারা এখন বিভিন্ন ভাবে বিভিন্ন তকমা লাগাচ্ছেন। এইসব তকমায় কিছুই হবে না, কারণ বিএনপি আপনার আইনের বাইরে কোনো কাজ করে না, সংবিধানের বাইরে কোনো কাজ করে না। সংবিধান তখন রাষ্ট্রপতিকে ডিমান্ড করছিল, ওই রাষ্ট্রপতি ছাড়া নির্বাচনের আগে কোনোভাবে সংবিধান আপনার সুসংহত থাকতো না, লঙ্ঘিত হতো যে কোনো মূল্যে যদি রাষ্ট্রপতি না থাকতো। সেই কারণে বিএনপি রাষ্ট্রপতি, ব্যক্তি রাষ্ট্রপতির পক্ষে না, সাংবিধানিক রাষ্ট্রপতির পক্ষে ছিল, এবং এখন পর্যন্ত তাই। বিএনপি তো তাকে বাধ্য করেছে বলে কোনো প্রমাণ নাই। হ্যাঁ, আপনি বলতেই পারেন, আরেকজন বলতেই পারে, কিন্তু আদালত, আইন, বিচার এইসব কি মানে? এরা যুক্তি মানে, তর্ক মানে, এবং আপনার সাক্ষ্য মানে। এখানে যে সাক্ষ্যগুলো আছে সেখানে কিন্তু এটাই বলবৎ আছে যে রাষ্ট্রপতি মহোদয় তার অসুস্থজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তো এইখানে বিএনপি এটা বলতে পারেন যে এই অসুস্থ রাষ্ট্রপতি আগেও হতে পারতো। রাষ্ট্রপতি তো কিছুদিন আগে, মাত্র কয়েকদিন আগে আপনার বিদেশ গেলেন, বিদেশ থেকে আসলেন, আমি আসছিলাম। তার বিদেশে যাওয়া নিয়ে যে একটি কথা বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে যে তিনি লন্ডনে গিয়েছিলেন চিকিৎসা, এবং সেখান থেকে তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে কথা বলেছেন, এবং তারপরে তিনি এখানে পদত্যাগ করছেন। এই যোগসূত্রটা আসলে নিয়ে অনেক আলোচনা হচ্ছে।
এটা আলোচনা তো আলোচনার মতোই, পেছনে অনেক রকম কথা হচ্ছে। আপনি যদি আজকে ইউটিউব গুলোতে ঘুরতে যান, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আপনার 1 ঘন্টা যদি শুনতে থাকেন, কারোর সাথে কারো মিল নাই, যে যার মতো করে বলছে। এটাই, এই বাক স্বাধীনতার জন্যই একটা নির্বাচন হয়েছে, এই বাক স্বাধীনতার জন্যই একটা অভ্যুত্থান হয়েছে। এখন বাক স্বাধীনতা যেতে যেতে এমন জায়গায় গিয়েছে যেটাকে গ্রামে বলে যে চালে ডালে সিদ্ধ হচ্ছে না। এই অবস্থার মধ্যে আমরা দিন যাপন করছি, রাত যাপন করছি। সেই জায়গায় আমি বলবো যে প্রত্যেকেই কথা বলবেন, ভালো কথা, অবশ্যই কথা বলবেন, সেটাতে যুক্তি থাকতে হবে, সেটাতে সততা থাকতে হবে, সেটাতে প্রমাণ থাকে। এই 3টা নিয়ে কথা বললে আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর আমি উত্তর দিতে পারি, কিন্তু আমি তো আপনাকে প্রমাণ সহ দাঁড় করাতে পারি না, বা আপনার কথা স্বীকার করতে পারি না, কারণ আপনি আমাকে প্রমাণ সহ বলেন নাই যে আমি রাষ্ট্রপতির টেলিফোনের কথোপকথন শুনেছি শেখ হাসিনার সাথে, অথবা রাষ্ট্রপতি এই কাজ আসলে অসুস্থ না, জবরদস্তি করে তাকে পদত্যাগ করানো হয়েছে। এই জিনিসগুলোর কিন্তু আপনাদের কাছে অকাট্য কোনো প্রমাণ নাই। আমার কাছে ঠিক তেমনই অকাট্য প্রমাণ নাই যে আমি এটার বিরুদ্ধে চরমভাবে বলবো বা পক্ষে। আমি বিরুদ্ধে বলতে পারি, কারণ আমার কাছে যে প্রমাণটা আছে সেটা ওনার চিঠিটা, ওনার পদত্যাগ পত্রটা, সেইখানে লেখা আছে স্পষ্ট যে উনি অসুস্থতা জনিত কারণে পদত্যাগ করছেন। তাহলে আমরা বাহ্যিকভাবে তো এটাই বলতে পারি, আর বাইরে কিভাবে যাব বলেন? জি, মেজবাহুল আজম, আপনার কাছে একটু আসতে চাই, কোনো ধরনের রাজনৈতিক সংকট কি আপনি দেখেন কিনা সামনের দিনগুলোতে এই বিষয়কে কেন্দ্র করে? রাজনৈতিক সংকটের কথা বলছেন? জি, কি নিয়ে? রাষ্ট্রপতি নিয়ে? রাষ্ট্রপতি এবং পরবর্তীতে যিনি রাষ্ট্রপতি হবেন তাকে তার মেনে নেওয়া না নেওয়ার ইস্যুটি, কারণ হচ্ছে নিশ্চয়ই আপনিও লক্ষ্য করেছেন জুলাই সনদে কিন্তু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার একটি ভারসাম্যের বিষয় সেখানে বলা হয়েছে, ক্ষমতা খর্বের একটি জায়গার কথা বলা হয়েছে। এই বিষয়টি নিশ্চয়ই মাথায় রেখে এবারে রাষ্ট্রপতিকে তার কার্য পরিচালনা করতে হবে নিশ্চয়ই। সেটি হচ্ছে সংবিধান সংশোধন বা সংস্কার যেটাই হোক, সেটি হচ্ছে তারপরের ব্যাপার। যখন সংবিধান সংশোধন হবে, জুলাই সনদ অনুযায়ী বা সংস্কার হবে, যেটাই হোক, যখন এই পরিবর্তনগুলো আসবে, তারপরে যিনি রাষ্ট্রপতি থাকবেন তিনি সেই অনুযায়ী কাজ করে যাবেন। এটাই হচ্ছে প্রক্রিয়াটা। কিন্তু আপাতত আমরা যে সংবিধান অনুযায়ী চলছি, রাষ্ট্রপতি সেই সংবিধান অনুযায়ী নতুন একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং তিনি শপথ গ্রহণ করবেন। এবং এখন একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় রয়েছে, সুতরাং এখানে রাজনৈতিক সংকটের কোনো কিছু দেখছি না। সবকিছুই শান্তিপূর্ণ ভাবেই আপনি যে সংবিধানের কথা বলছেন সেই সংবিধান অনুযায়ী আদতেও কি রাষ্ট্রপতির বিচারের আসলে উদ্যোগ নেওয়া যায় কিনা? যতটুকু আমরা সংবিধানে দেখছিলাম যে তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার কোনো আসলে আইনি ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়ার সুযোগটি একেবারে কম। জি, ঠিকই বলেছেন আপনি যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তার পদে থাকা অবস্থায় তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কিছু বিষয়, 2-3টা বিষয় যেটা সংবিধানে উল্লেখ আছে, যে তিনি নৈতিক স্খলন ঘটলে ইত্যাদি ইত্যাদি 2-3টা বিষয় আছে, সেই বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, তারপরে সেটা পার্লামেন্টে ইমপিচমেন্টের মধ্য দিয়ে। এবং এছাড়া রাষ্ট্রপতির বিরুদ্ধে আর সিটিং রাষ্ট্রপতির বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া যায় না সংবিধান অনুযায়ী। কিন্তু তিনি যখন রাষ্ট্রপতি পদে থাকবেন না, তো রাষ্ট্রপতি যখন পদে থাকবেন না সেই বিষয়ে তো সংবিধানে বলা নেই, তখন ডেফিনেটলি তার যদি কোনো অপরাধ থাকে সে বিষয়ে বিচার হতে পারে। সেই বিষয়ে একটা এই বিষয়ে নির্ভর চৌধুরীর মধ্যে আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে বিরোধী দল যেহেতু রাষ্ট্রপতির এখন বিচার চাচ্ছেন, গ্রেফতার চাচ্ছেন, এবং তারা বলছেন যে গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতির যে ভূমিকা ছিল সেটি ছাত্র জনতার পক্ষে তেমন একটা অবস্থান তিনি করেননি, তিনি ফ্যাসিস্ট সরকারের পক্ষেই কথা বলেছেন এবং তার অবস্থান এবং তার ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল, তিনি চাইলে অনেক কিছু করতে পারতেন। এই দায়ে তাকে যেন গ্রেফতার করা হয়, তাকে বিচারের মুখোমুখি করা হয়। যেহেতু সংবিধানে তাকে রাষ্ট্রপতি থাকা অবস্থায় বিচারের মুখোমুখি করার সুযোগ নেই, তাহলে এই বিষয়টি বিএনপি কিভাবে আসলে ফয়সালা করবে? কারণ বিরোধী দলের কাছে এখন জুলাই সনদের পাশাপাশি রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনার বিষয়টি আসলে যুক্ত হয়েছে। দেখেন, সংবিধানে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার বিচারের কোনো সুযোগ নাই, এটা যেমন ঠিক। আবার রাষ্ট্রপতি থেকে উনি পদত্যাগ করলে বা রাষ্ট্রপতি পদটা না থাকলে তখন যে ওনাকে বিচারের আওতায় আনা যাবে না, এটাও কিন্তু কোথাও বলা নাই। অবশ্যই তাকে তার ভুল শুদ্ধের জন্য আমরা কেউ বিচারের ঊর্ধ্বে না, আমরা কেউ আইনের অনুশাসনের ঊর্ধ্বে না, তখন তাকে যে বলা যাবে না, আমি এটাও মনে করি যে এটাও ঠিক না। তো এই যে আজকে আমি দেখলাম যে দুদককে ইতিমধ্যে কমপ্লেন করা হয়েছে, তো আমি এইটুকু বলবো যারা এই কথাগুলো বিরোধী দলরা বলেন তারা কেন আপনার সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত করে
যে যথাযোগ্য জায়গায় কেন তারা করছে না? মুখে মুখে বললে তো আর হবে না। আমি যদি আপনাকে অনেক বড় কিছু বলি যে আপনি অমুককে খুন করেছেন, এটাই তো সত্যি হলো না। আমাকে গিয়ে যথাযোগ্য জায়গায়, থানা, বিচার বিভাগে, কোর্টে, যেখানেই হোক আমাকে মামলা করতে হবে, আমাকে কমপ্লেইন করতে হবে, আমাকে এফআইআর করতে হবে। এই জিনিসগুলো আমাকে করতে হবে। তো আমাকে প্রাথমিকভাবে জিডি করতে হবে। তো এই 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 জিনিসগুলো না থাকলে খালি মুখ দিয়ে বললেন আর সরকারি দলের দিকে তাকিয়ে ঢুকিয়ে দিলেন, তাহলে তো হবে না। বিরোধী দলের ধারণা যে আপনারা কোনো ধরনের বিচারের আওতায় আনবেন না তাকে, এই ধরনের একটি। আমি আপনাকে বলি, এই বিরোধী দল তো সেই বিরোধী দল। আপনি দেখেন একটা আওয়ামী লীগকে কোথাও মামলা দিয়েছে তারা? তাদেরকে কি আওয়ামী লীগ টর্চার করে নাই, ফ্যাসিস্ট টর্চার করে নাই, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় নাই, তাদেরকে আত্মপক্ষের সমর্থন থেকে বঞ্চিত করে নাই? করেছে। কিন্তু তারা কি করেছে? তারা বলেছে ইন্টারিম সরকার আসার পরে আমরা আওয়ামী লীগের সকল কিছু মাফ করে দিলাম। কোনো কিছু মাপ চায়ও নাই আওয়ামী লীগ, তারা মাফ করে দিল। তারা আওয়ামী লীগকে বাসায় থাকতে দেয়, তারা আওয়ামী লীগের বাড়িতে বাজার পাঠায়, তারা আওয়ামী লীগের বিভিন্ন মানে নেপথ্যে সফট কর্নার হয়ে কাজ করে। তাহলে সেইখানে মুখ দিয়ে বড় বড় কথা বলে যে বিএনপির সঙ্গে এটা ওইটা, অথচ তারা কিন্তু যখন কাজ করে তারা অভিযোগ করুক, অভিযোগ সরকার দেখবে। তো সরকারের লোকেরই বারবার অভিযোগ করতে হবে এমন তো কোনো কথা না। সরকার করবে কি করবে না সেটা বড় কথা না। সরকার বাদী হয়ে কখন কিছু করবে, চরম ভাবে ব্যক্তিগত শত্রুতা তো আমাদের সাথে রাষ্ট্রপতির নাই, আওয়ামী লীগের নাই, আমাদের সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। শত্রুতা আছে তারা আমাদেরকে রাষ্ট্রীয় যন্ত্রে থাকা অবস্থায় আমাদেরকে টর্চার করেছে, আমাদের গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, আমাদের সমস্ত কিছু দখল করেছে। এই জিনিসগুলো জায়গা থেকে আমাদের বিভিন্ন জন তাদের উপর এফআইআর করেছে, মামলা করেছে, আপনার সেটার বিচারাধীন অবস্থায় আছে মামলা বিভিন্ন ভাবে। তো সেই জায়গায় তারা, আপনার বিরোধী দল তো এই কাজগুলো করছে না। আমরা আশা করব আগামীতে মুখে এই ধরনের কথা বলে বলটাকে খালি থ্রো করে দিলে হবে না, বলটা গোল পয়েন্টে নিতে হবে। তাদের গোল পয়েন্টে নেওয়ার জন্য যা যা করা দরকার তারা যেন সেটাই করে। নিশ্চয়ই আমরাও আসলে সামনের দিনগুলোতে তাকিয়ে থাকলাম, তবে বিষয়টি নিয়ে যেন কোনোভাবেই কাদা ছোড়াছুড়ির পর্যায়ে না যায়, আমরা আসলে সেটিই চাই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, যুক্ত হয়েছিলেন। আবারও আগামীতে কথা হবে। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। থাকবেন ৭১-এর সাথে।